চাকাটা হঠাৎ তো বাড়ি ঠেকতেছে কেন? মনে হইতেছে যেন ভ্যানে একজন না 10 জন বইসা আছে। ভ্যানটা একদম চলতেছে না। তোর ভয়ে হাত পা অবশ হয়ে আসতাছে রতন, তাই আমার মনে হইতাছে। তুই জব্বার বাইরে ডাক দে, দাফনটা সাইরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে বাসি। তারা গোরস্থানের গেটে পৌঁছালো। চারপাশটা অদ্ভুত রকমের নীরব, আর ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে না। ও রতন গেটের কাছে গিয়ে জব্বার আলীকে ডাকতে লাগলো, জব্বার ভাই, ও জব্বার ভাই, গেটটা খুলেন, আমরা আইসা পড়ছি। কিছুক্ষণ পর ভেতর থেকে টিমটিমে হ্যারিকেন হাতে জব্বার আলী বেরিয়ে এলেন। তার চোখে মুখেও কিছুটা অস্বস্তি। কি ব্যাপার করিম, আজকাল লাশ আনতে এত দেরি করলা যে? রাত তো প্রায় 2টা বাজে। আর এটা কেমন গন্ধ! পুরা গোরস্থান তো পুরা গন্ধে বইরা গেছে। আর কইয়েন না জব্বার ভাই, একটা পোড়া লাশ আনছি। মর্গের ঝামেলা শেষ করতে করতে রাইত হইয়া গেল। জায়গা কি ঠিক কইটা রাখছেন? হ, গোরস্থানের দক্ষিণ কোনায় ওই বড় করই গাছটার নিচে জায়গা ঠিক করছি। তোমরা লাশ নামাও, আমি যাইতাছি। করিম আর রতন ধরাধরি করে লাশটা ভ্যান থেকে নামালো। লাশটা এতটাই হালকা হয়ে গেছে যে রতনের মনে হলো সে যেন একটা পোড়া কাঠের টুকরো ধরে আছে। তারা লাশ নিয়ে করই গাছের নিচে এলো। জায়গাটা গোরস্থানের অন্যান্য জায়গার চেয়ে একটু বেশি অন্ধকার। রতন, কোদাল নে, তাড়াতাড়ি কাম শুরু করি, রাইত অনেক হইছে। রতন কোদাল দিয়ে মাটিতে কোপ বসালো, কিন্তু প্রথম কোপ বসাতেই সে চমকে উঠল। মাটির ভেতরটা অস্বাভাবিক রকমের গরম। ভাইজান, একটা অদ্ভুত কাণ্ড দেখেন। মাটির তলা দিয়া মনে হইতেছে আগুন জ্বলতেছে। মাটি এত গরম কেন? হ্যাঁ, গরম? কই দেহি। করিম নিচু হয়ে মাটিতে হাত রাখল। সত্যি, মাটি এত গরম যেন তার নিচে জ্বলন্ত চুলা রয়েছে। এর আগে এমন অভিজ্ঞতা তাদের কারোরই হয়নি। কি রে, ব্যাপারটা